আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। রয়টার্সে একটা সাক্ষাৎকারী রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছে চতুর্দিকে। অনেকের মনে আগুন জ্বলেছে, অনেকের বুকে আগুন জ্বলেছে, অনেকের প্রত্যাশার পারদে আরও বেশি পারদ আগুন যুক্ত হয়েছে, প্রত্যাশাগুলো অনেক বেড়েছে, অনেকের স্বপ্নের বাউন্ডারি অনেক বৃহৎ হয়েছে, অনেক রকম ব্যাপারই দেখছি। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না এই আলোচনা চলছে। অনেকে বলছেন যে এটা মূলত রাজনৈতিক স্ট্যান্ডবাজি, মূলত তার দলের নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য এই কথা বলছেন। কেউ বলছেন তাকে তো তিনি আসুন, তাকে আসলেই তো মৃত্যুদণ্ডের ফাঁসির যে কাষ্ঠ সেই কাষ্ঠে তাকে দাঁড়াতে হবে। এরকম আলোচনা যখন চলছে তখন বিবিসি বাংলা একটা মজাদার রিপোর্ট করেছে। সেই রিপোর্টে তারা বলার চেষ্টা করেছে শেখ হাসিনার ফেরার বাস্তবতাটা কতটুকু। বিভিন্ন পক্ষের সঙ্গে তারা কথা বলেছে, কথা বলে উপস্থাপন করার চেষ্টা করেছে শেখ হাসিনা ফেরার বাস্তবতার পার্সেন্টেজ কতটুকু। বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলেছে। চলুন আমরা সেই বিভিন্ন জনের মতামতটাকে আগে শুনে নেওয়ার পরে আমরা একটা কনক্লুশন টানার চেষ্টা করি যে শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন নিজে নিজে, সেটা ফেরার বাস্তবতা আদতেও আছে নাকি এটা তার রাজনৈতিক কৌশল মাত্র। সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ফেরার প্রসঙ্গে। অবশেষে গত কয়েকদিনের আলোচনার মাঝে আজকে সরকারের অবস্থান যখন আমরা নিশ্চিত হয়েছি, সরকার মোটামুটি এক ধরনের সিগন্যাল দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে তাকে ওয়েলকাম জানানো হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ইনসাফ কায়েম করা হবে। এই ব্যাপারগুলো সরকারের পক্ষ থেকে যখন জানা যাচ্ছে তখন মনে হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরানোর শেখ হাসিনা যে ফিরতে চাইছেন সেই ব্যাপারে সরকারের আপত্তি নেই। শেখ হাসিনা ট্রাভেল পাস চাইলে সরকার দিয়ে দেবে। বাস্তবতা হয়তো অতটা মেলে না, বাস্তবতা হয়তো অন্যরকম, কিন্তু সরকারের বলার কৌশলটা হয়তো ভিন্ন। বিবিসি যেটা বলছে সেখানে তারা তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা বলছে শেখ হাসিনা দেশে ফেরার বাস্তবতা কতটা। সেই দেশে ফেরার বাস্তবতা বলতে তারা বলছে যে ডিসেম্বরে এই ফেরার ঘোষণা বেশ আলোড়ন তুলেছে রাজনীতির মাঠে। এ নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় খোদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অন্যদিকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের মতো প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরতে পারার মতো পরিস্থিতি আদৌ কতটা রয়েছে তা নিয়ে আছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা পাল্টেছে কিনা সেই প্রশ্ন আছে। শেখ হাসিনার সিদ্ধান্তের বিষয়ে যে কথা বলেছেন তার জোরালো ভিত্তি নেই বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। সেই ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতাই দলটির রাজনীতিতে ফেরার একমাত্র উপায় সেটা বলছেন। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরতে হলে রাজনৈতিক সমঝোতা করে ফিরতে হবে, এই কথা অনেকে বলছেন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ শেখ হাসিনা ফিরবেন ফাঁসির কাষ্ঠে দাঁড়ানোর জন্য, এটা অবাস্তব। কোনো না কোনো সমঝোতা কিংবা আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমেই তিনি ফিরতে চাচ্ছেন কিংবা ফিরবেন, এটাই সত্য। যদি ফেরেন, আর না ফিরলে এটা রাজনৈতিক কৌশল হিসেবেই থাকবে। এছাড়া শেখ হাসিনা যে সময়সীমা দিয়েছেন তা আসতে এখনো যখন 5 মাস বাকি আছে, তখন 5 মাস আগেই এই বাস্তবতায় কংক্রিট ডিসিশন নেওয়াটা কঠিন বলেও বলছে বিবিসি। ফলে তার দেশে ফেরার দাবি অনেকের ভাষ্যমতে কেবলই রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার কৌশল, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শেখ হাসিনার ফেরার ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি বৈরী, এই কথা বলছেন একাধিক বিশ্লেষক। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনার মৃত্যুদণ্ড যেটা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তার আগে একই বছরের মে মাসে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তারও আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি আদৌ এই মুহূর্তে
আছে কিনা, তৈরি হয়েছে কিনা, এই ব্যাপারে সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জুর মত সেটা হচ্ছে যে বিশেষ ধরনের রাজনৈতিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই দেশের বাইরে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় যেমন দলটির তৎপরতা চালানো সম্ভব নয়, একই সাথে অন্তর্বর্তী সরকারের সময় থেকে চলা মব বা দলবদ্ধ বিশৃঙ্খলার দিকটি মিলিয়ে বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ বৈরী বলেই মনে করছেন মঞ্জু। বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য খুবই খুবই প্রতিকূল, এমনটা বলেছেন মঞ্জু। এছাড়া প্রায় 2 বছর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হবার পর থেকে এর সাথে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক হারে মামলা এবং গ্রেপ্তারের খবর তো আছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দেশের ভেতরে থাকা অনেক নেতাকর্মী এখনো আত্মগোপনে, এমনকি বিভিন্ন সময় দলকে সক্রিয় করতে বের করা ঝটিকা মিছিল থেকেও বারবার আটক হচ্ছেন। এমন প্রেক্ষাপটে শেখ হাসিনার ফেরার দাবিটা আদতে কতটা বাস্তবসম্মত সেই প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ তিনি বলছেন, শেখ হাসিনার ফেরা আর আওয়ামী লীগের ফেরা দুটো আলাদা জিনিস। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুটো আলাদা জিনিস, এটা বলছেন তিনি। আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় দলটিকে রাজনীতির মাঠে ফিরতে হলে আইনি মোকাবেলার মাধ্যমেই ফিরতে হবে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টা তেমন না। ভারত থেকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনার দাবির বিষয়টি অনেকদিন ধরেই চলছে রাজনীতিতে আলোচনা। ফলে শেখ হাসিনা আসলে তাকে বাধা দেওয়ার কোনো কারণ নেই বলেই এই অধ্যাপক মনে করেন। তিনি আসতে চাইলে তাকে আসতে দেয়া উচিত, যেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং মিশ্র অনুভূতি রয়েছে সরকারের মধ্যে। এছাড়া গণমাধ্যমে সরাসরি নিজেই ফেরার কথা জানানোর অন্তর্নিহিত তাৎপর্য আছে বলেও এই অধ্যাপক মনে করছেন। তিনি বলছেন, দেশে ফেরার ক্ষেত্রে উনি হয়তো ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে একটা চাপ সরকারের উপরে ক্রিয়েট করে ফেলেছেন। খুবই গুরুত্বপূর্ণ কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অধ্যাপক বলছেন। তিনি যখন একেবারে দিন তারিখ সময় উল্লেখ করে বলছেন, তার মানে তিনি আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করেছেন এবং সেই মহল দ্বারা বাংলাদেশ সরকারের উপরে চাপ তৈরি করে ফেলেছেন ইতিমধ্যে, নতুবা তিনি এই ধরনের সময় নির্দিষ্ট করে ঘোষণা দিতেন না। সমঝোতার রাজনীতির কথা বলছেন অনেক বিশ্লেষক। সেই ক্ষেত্রে বলছেন যে শেখ হাসিনাকে ফিরতে হলে ইনক্লুসিভ রাজনীতি এবং সমঝোতার রাজনীতিতে যেতে হবে। বর্তমান ক্ষমতাসীন দল এবং বিরোধী দল যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধী, তাদেরকে বোঝাতে হবে যে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাজনীতি করুক, এটা তারা চাক, এটা তাদের চাওয়াতে হবে। এটা যদি তাদেরকে চাওয়াতে হয় তাহলে সেটার জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া দরকার। সেই প্রক্রিয়া আওয়ামী লীগ কতটা সম্পন্ন করেছে সেই প্রশ্নও অনেক বিশ্লেষক তুলছেন। তার মানে হচ্ছে তারা বলতে চাইছেন শেখ হাসিনার ফেরাটা নির্ভর করবে সমঝোতার উপরে, সেটা দেশের ভেতরে সমঝোতা হোক কিংবা আন্তর্জাতিক মহল দিয়ে সরকারের সঙ্গে সমঝোতা হোক। সমঝোতা ছাড়া তার দেশে ফেরাটা নিরাপদ বলে মনে করছেন না বিশ্লেষকরা। দলের যে নিষিদ্ধ হওয়ার ব্যাপারটা, সেই ব্যাপারে অনেকে বলছেন যে আইনি পন্থায় যেতে হবে, শেখ হাসিনাকে ফিরে সমঝোতার মাধ্যমে ফিরে আইনের প্রক্রিয়ায় যেতে হবে, আদালতে মামলা করতে হবে যে তাদের দল যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটা বেআইনি, আদালতে লড়াই করে জিততে হবে। এবং সেরকম পরিস্থিতি মানে আদতেও এখন আছে কিনা সেই ব্যাপারে সন্দেহ পোষণ করছেন অনেক বিশ্লেষক। অর্থাৎ এই মুহূর্তে ফিরে রাজনৈতিক সমঝোতা কতটা আছে, সেই রাজনৈতিক সমঝোতা করে তিনি ফিরে স্টেবল থাকতে পারবেন, তাকে জেলে যেতে হবে না, তিনি তার দলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে মামলা করতে পারবেন, সেই মামলায় বিজয়ী হয়ে দলটা রাজনীতি করতে পারবে, সেই ব্যাপারগুলো কতটা বাস্তবতা সম্পন্ন ব্যাপার এখন এই বর্তমান প্রেক্ষাপটে, সেই ব্যাপারে অনেকের সন্দেহ রয়েছে। এই আলোচনাগুলো, বিবিসির এই আলোচনা যখন আছে তখন আরেকটা আলোচনা পাশাপাশি রয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরলে তার মৃত্যুদণ্ড স্থগিত করে দেয়া হবে কিনা, জামিন না চেয়েও তিনি বাইরে ব্যক্তিগত জীবনে থাকতে পারবেন কিনা। এই প্রশ্নের সমাধান এবং এই প্রশ্নের উত্তরের একটা ওয়ে ডক্টর ইউনূস সরকার দেখিয়ে গিয়েছেন। প্রখ্যাত রাজাকার, যুদ্ধাপরাধী হিসেবে পরিচিত মাওলানা আবুল কালাম আজাদ, যাকে অনেকে বাচ্চু রাজাকার বলেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত এই আসামি, যার মানে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় হয়েছিল, তিনি
প্রায় দীর্ঘ বছর, অন্তত পক্ষে 13-14 বছর পরে দেশে ফিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি জামিন চাননি। তার যে মৃত্যুদণ্ড আদেশ, সেই আদেশ 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে এবং তাকে বলা হয়েছে উচ্চ আদালতে আপিল করতে। এবং সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি যখন হাজিরা দিয়েছিলেন তখন ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছিল যে তার জন্য আলাদা জামিন ঘোষণা করার প্রয়োজন নেই, কারণ তার শাস্তি যখন স্থগিত করা হয়েছে এবং সেই শাস্তি যখন রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থগিত করেছে, তখন রাষ্ট্রপতির ওপরে সম্মান জানিয়ে আদালত তার এই জামিনের ব্যাপারটা এটা আমলে নিচ্ছে না, এটা অটোমেটিক জামিন হিসেবেই দেখছে, এটা রাষ্ট্রপতির সম্মানে এরকম আদেশ দিচ্ছে আদালত। এরকম বক্তব্য আমরা আদালত থেকে পেয়েছি। আজকে আপনাদের খানিকটা জানাতে চাই ভারতে শেখ হাসিনা কেমন আছেন। আমি এই ভিডিওটা করছি এই কারণে যে শেখ হাসিনা যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, সেটা নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বাইরেও বহু মানুষের মধ্যে এটা এখন একটা বিরাট বড় চর্চার বিষয়। এবং এড়ানোর নানান রকম কৌশল অবলম্বন করেও শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলি এবং সামগ্রিকভাবে বাংলাদেশবাসী, তাদের মধ্যে একটা বিরাট কৌতূহল আছে। তার একটা বড় কারণ হচ্ছে যে শেখ হাসিনা এর আগে দুবার তার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছে। তৃতীয় প্রত্যাবর্তনের ঘোষণা তিনি দিয়েছেন, কিন্তু আগের দুটির সঙ্গে এবারের প্রত্যাবর্তনের বিরাট বড় একটি মৌলিক ফারাক আছে। এবার তার মাথার উপরে ফাঁসির সাজার ঝুলছে, অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন এবং ঘোষণা করেছেন যে তিনি আত্মসমর্পণ করবেন, কারাগারে যাবেন, আইনি লড়াই করবেন। এখন এগুলি শেষ পর্যন্ত কি হবে, অর্থাৎ 2026-এর ডিসেম্বর মাস বলা হয়েছে যে ওই সময় তিনি ফিরবেন। ডিসেম্বর মাসে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 16 ডিসেম্বর, বিজয়ের মাস, ওই জন্য বাংলাদেশে পালিত হয়। 16ই ডিসেম্বর বাংলাদেশ পাকিস্তানের কবল মুক্ত হয়েছিল। ফলে এই যে বিজয় দিবস, ধরে নেওয়া যায় যে বিজয় দিবসকে সামনে রেখেই শেখ হাসিনা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো বিজয় দিবসের একদিন আগে বা বিজয় দিবসের দিনেই হয়তো তিনি দেশের মাটিতে পা রাখতে চান, সেগুলি এখনই কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যেটা হয়েছে যে একজন মানুষ যিনি জানেন যে দেশে গেলে পরে তার দুটোই হতে পারে, তিনি কারাগারে তার উপর নিপীড়ন নির্যাতন হতে পারে, খুব দ্রুত তার যে সাজা হয়েছে সেই সাজা কার্যকর করা হতে পারে। তার কারণ শেখ হাসিনার ক্ষেত্রে তার বিরুদ্ধে একটা প্রতিহিংসার বিষয়ও আছে, কারণ তিনি প্রথম নেত্রী এবং রাষ্ট্রপ্রধান যিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল শুধু নয়, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, পাকিস্তানের হয়ে লড়াই করেছিল, তাদের তিনি সাজা দিয়েছেন এবং বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ফলে সেই যে শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, তারা শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য মুখিয়ে আছে এবং সেটা একটা প্রতিহিংসা। এ নিয়ে তো কোনো দ্বিতীয় শব্দ কিছু আসছে না। তো এই যে এত বড় একটা ঝুঁকি নিয়েও তিনি যে ঘোষণা করেছেন যে তিনি দেশে ফিরবেন, এবং এই যে বিষয়টি, এইটা নিয়ে এখন বহু মানুষ তাকে নিয়ে, যাদের খুব বেশি কৌতূহল আগেও হয়তো ছিল না, এখন সকলেই খুব কৌতূহলী হয়ে উঠেছেন। এবং এটা শুধু বাংলাদেশ নয়, ভারতেও কিন্তু মানুষের মধ্যে এখন একটা তুমুল কৌতূহল আছে যে এইরকম একটা কঠোর সাজা মাথায় নিয়ে একজন ব্যক্তি, একজন নেত্রী, তিনি তার দেশে ফিরে যেতে চান। তিনি যে সাক্ষাৎকার জুন মাসে, অর্থাৎ এবছর জুন মাসের গোড়াতে যে সাক্ষাৎকার দ্য ওয়ালকে তিনি দিয়েছেন, আমারই সৌভাগ্য হয়েছে সেই সাক্ষাৎকার নেওয়ার। তখন আমি তাকে এই প্রশ্নটি করেছিলাম যে আপনি দেশে কেন ফিরছেন এইভাবে ঝুঁকি নিয়ে। উনি দুটি কথা বলেছিলেন, যে এক হচ্ছে যে মৃত্যু ওনাকে প্রায় দুয়ারে এসে ফিরে গেছে, ফলে মৃত্যু ভয় ওনার নেই। উনি বলছেন যে আমার ওপরে 20-22 বার আক্রমণ হয়েছে, আর গ্রেনেড হামলা যা ছিল তাতে বেঁচে ফেরার কথা ছিল না, কিন্তু আমি বেঁচে গিয়েছি। আর 5 আগস্ট 2024
সেটাও একই রকম ঘটনা। একেবারে মিনিট 15-20 বিলম্ব হলে পরে তার কি পরিণতি হতো ভাবতেই গা শিউরে ওঠে। ফলে তিনি বলছেন যে আমি এগুলো নিয়ে ভাবিত নই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আমাকে, যে আমি শুধু আমার দলের জন্য ফিরতে চাই এটা নয়, আমি আমার দেশের জন্যও ফিরতে চাই। তিনি বলছেন যে আমার দেশটা বদলে যাচ্ছে, দেশটা বিপন্ন, ফলে আমি বাকি যে কত বছর বাঁচব আমি চেষ্টা করব আমার দেশটাকে রক্ষা করার। শেখ হাসিনার এই যে কথাবার্তাগুলি, এরপর শেখ হাসিনাকে নিয়ে কৌতূহল অনেক তুঙ্গে। অনেকে আমার কাছে জানতে চান যে শেখ হাসিনা কেমন আছেন। আমার পক্ষে জানার কোনো উপায় নেই। আমরা জানি তিনি দিল্লিতে আছেন, দিল্লিতেই আছেন কিনা আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কারণ তার অবস্থানটা অত্যন্ত গোপন রাখা হয়েছে তার নিরাপত্তার স্বার্থে। তার কারণ ভারতও তার বিরুদ্ধে তার দেশের শত্রুরা ষড়যন্ত্র করতে পারে। ফলে ভারত সরকার কোনো ঝুঁকি নেয়নি, কখনো শেখ হাসিনার বাসস্থানের কথা কখনো ভারত সরকার ঘোষণা করেনি। কিন্তু সম্প্রতি দফায় দফায় এর আগেও অনেকে গিয়েছেন। আবার এই যে উনি ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসে ফিরবেন, এই ঘোষণার পর কয়েকজন ওনার সঙ্গে দেখা করেছেন। গত পরশুদিন সেই সাক্ষাৎকার হয়েছে এবং সেদিনই দ্য ওয়ালে আমি সেই খবরটিও প্রকাশ করেছিলাম যে কারা কারা যাচ্ছেন তার সঙ্গে দেখা করতে। অনেকে ইতিমধ্যে দেখা করেছেন, প্রথম সারির নেতা নেত্রীরা, অ্যাভেলেবল নেতা নেত্রীরা প্রায় সকলেই দেখা করেছেন। এ দফাতেও গুরুত্বপূর্ণ কয়েকজন দেখা করলেন, তার মধ্যে অগ্রগণ্য হচ্ছে বিপ্লব বড়ুয়া, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যিনি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন, এখনও আছেন। সম রেজাউল করিম, ব্যারিস্টার সম রেজাউল করিম, ইনি লন্ডনে থাকছেন সম্ভবত, এই মুহূর্তে ভারতেই আছেন হয়তো। তিনি 2007-এ তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন শেখ হাসিনার মামলা মোকদ্দমা যে আইনি লড়াই, সেই লড়াইতে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনিও গিয়েছিলেন। আর গিয়েছিলেন রোকেয়া প্রাচী, অভিনেত্রী, বাংলাদেশের খুব নামী অভিনেত্রী। তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং দলের জন্য লড়াই করছেন, এবং তিনি সেই নেত্রী যিনি 2024-এর 15 আগস্ট অর্থাৎ হাসিনা সরকারের পতনের 10 দিনের মাথায় ধানমন্ডির বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিগৃহীত হয়েছিলেন। তিনিও গিয়েছিলেন এই টিমে। আরও বেশ কয়েকজন ছিলেন গুরুত্বপূর্ণ, যারা সাংসদ, সাবেক মন্ত্রী, একটি পার্বত্য চট্টগ্রামের একটি মানে উপজেলার সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, এরকম অনেকেই গিয়েছিলেন। আমার সেই রিপোর্টে সেই নামগুলি সবই লেখা আছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম যে তারা নেত্রীকে কিভাবে দেখলেন। যেটা অধিকাংশের বক্তব্য যে শেখ হাসিনা, এটা হয়তো তারা বলছেন যে এটা শেখ হাসিনা বলেই সম্ভব, ফলে তারা এটা বিস্মিত হননি, কারণ তারা অতীতে শেখ হাসিনাকে